আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি তেলুগু ক্রাইম থ্রিলার মুভি। মুভিটির নাম কথা ভেনুকা কথা, যার বাংলা অর্থ কাহিনীর পিছনেও আরো একটা কাহিনী। নামের অর্থ শুনে বুঝতেই পারছেন মুভিটি কেমন ধামাকাদার হতে চলেছে। তাই মুভির গল্প কি নিয়ে তা না বলে চলুন মুভির কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। అమ్మాయి తల్లిదండ్రులు వచ్చి గుర్తుపట్టాకే పూర్తి వివరాలు తెలుస్తాయి. ఈ అమ్మాయి మా అమ్మాయి కాదు సార్. మీరు ఇంత కాన్ఫిడెంట్ గా ఉన్నారంటే పెళ్లి చేస్తాను. అయినా ఇండస్ట్రీలో 30% టాలెంట్ ఉంటే 70% లక్ ఉండాలండి. యాక్షన్. তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখি বিজয় নামের একটা ছেলে এবং নীলিমা নামের একটা মেয়ে মাঝরাতের বেলা গাড়ি চালিয়ে কোথায় জানি যাচ্ছে। এদেরকে দেখে মনে হচ্ছে এরা হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হতে পারে। তো হঠাৎ পথের মাঝে এদের গাড়িটা নষ্ট হয়। বিজয় গাড়ি থেকে নেমে গাড়ির বোনাট খুলে চেক করতেছে যে কি হয়েছে। এমন সময় বৃষ্টি শুরু হলে নীলিমা গাড়ি থেকে নেমে বিজয়ের মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকে। এমন সময় এদের গাড়ির পাশ দিয়ে অন্য একটা গাড়ি যাচ্ছিল। তারা বিজয় ও নীলিমাকে মাঝরাতে এভাবে দেখে থেমে যায় ও বিজয়কে জিজ্ঞেস করে কি হয়েছে। বিজয় বলে, ভাই গাড়ি নষ্ট হয়েছে, ঠিক করার চেষ্টা করছি। এটা শুনে সেই গাড়িতে থাকা দুইজন ছেলে হেল্প করার জন্য নেমে আসে। ব্লু শার্টওয়ালা এই মালটার নাম রবি ও পিছনের এই মালটার নাম রাজু। তো এরা হেল্প করার বাহানায় তো নামলো, বাট এদের হালচাল দেখে বোঝা যায় এদের মতলব সুবিধার না, কারণ এরা নীলিমার দিকে বাজেভাবে তাকাচ্ছে। তার উপর আবার দেখেই বোঝা যাচ্ছে এরা মাল খেয়ে টাল্লি অবস্থায় আছে। তো রবি আবার তার গাড়ির দিকে চলে গেলে রাজু নীলিমাকে এমনভাবে দেখতে থাকে যে নীলিমা ভয় পেতে শুরু করে। ওদিকে রবি আবার তার গাড়ি থেকে একটা রড বের করে নেয়। এরপর কোনো কথা নেই, ধ্যাম করে বিজয়ের মাথায় মেরে দেয়। তো এরা বিজয়কে মেরে রাস্তায় ফেলে দিয়ে নীলিমাকে পাঞ্জা করে ধরে জোর করে এদের গাড়ির ভিতরে তুলে নেয়। এরপর আর 1 সেকেন্ডও দেরি নেই, সোজা এখান থেকে কেটে পড়ে। তো এরা নির্জন একটা জায়গায় পৌঁছালে সিন গাড়ির ভিতরে আসে আর দেখি এই ছেলেগুলো যে নির্মম কাজটা করলো না, এটা এরা কয়েক মাস থেকে প্রায়ই করে আসতেছে। সিন কাট হয়ে পরের দিন সকালে আসলে দেখি টিভি নিউজে বলা হচ্ছে শহরে দিন দিন ক্রাইমের সংখ্যা বেড়ে যাচ্ছে। রোজ বিভিন্ন বন জঙ্গলের আশেপাশে পুকুরে মেয়েদের লাশ পাওয়া যাচ্ছে। শহরের পুলিশরা কি করছে, আর কত মেয়ের জীবন গেলে তারা এই খুনিদেরকে ধরবে। এই অবস্থায় শহরের মেয়েরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে, আর এটা পুলিশদের জন্য লজ্জাজনক। ডিজিপি এই নিউজটা দেখে এসআইকে ডেকে বলে, মিডিয়া যেভাবে পুরো পুলিশ ফোর্সের উপর আঙুল তুলতে শুরু করেছে তাতে দেশের জনগণের কাছে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই যে করেই হোক এসব কেসগুলো দ্রুত সলভ করতে হবে এবং যে গ্যাং মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে এসব করতেছে তাদেরকে দ্রুত ধরতে হবে। আর এই কাজটা একজনই করতে পারে, সেটা হচ্ছে সাত্তিয়া। তাই তুমি এক্ষুনি সাত্তিয়াকে হায়দ্রাবাদে আসতে বলো। ব্যাস, সিন কাট হতেই একজনের ধামাকাদার এন্ট্রি হয়। হ্যাঁ, এটাই সেই সাত্তিয়া, ডেপুটি কমিশনার অফ পুলিশ, শর্টকাটে ডিসিপি। তো ডিজিপি সাত্তিয়াকে সকল ঘটনা খুলে বলার পর বলে, আজ পর্যন্ত তুমি যতগুলো কেস নিয়েছো তার সব কয়টি সলভ করেই ছেড়েছো, তাই এই কেসটি তোমাকে দিচ্ছি। কেসটা নাও এবং কোন গ্যাং মাঝরাতের বেলা শহর থেকে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে এসব করতেছে তাদেরকে দ্রুত ধরার ব্যবস্থা করো। সাত্তিয়া কেসটা নিয়ে বলে, ওকে স্যার, খুব শীঘ্রই কালপ্রিতদেরকে আপনার সামনে হাজির করব। সিন সেই রবি ও রাজুর কাছে আসলে দেখি এরা রাতের বেলা এমন একটা কাণ্ড ঘটালো, অথচ এখন রিল্যাক্সে ক্যারাম খেলতেছে। তো এমন সময় তাদের গ্যাংয়ের কিছু ছেলে এসে বলে, ভাই শুনলাম শহরে সাত্তিয়া নামের নতুন একটা ডিসিপিকে আনা হয়েছে, আর এই ডিসিপি নাকি খুবই ভয়ঙ্কর। তাই আমাদের উচিত পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত আমাদের এসব কাজকর্ম বন্ধ রাখা, নয়তো তার হাতে ধরা খেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের পাউডারের বিজনেসটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পাউডার বলতে কি পাউডার বোঝাচ্ছি বুঝে নিন। এসব শুনে রবি ও রাজু কিছুক্ষণ ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, কয়দিন মেয়ের নেশা বাদ,
সেই সাথে আমাদের পাউডারের বিজনেসটাও কয়দিন বন্ধ থাক। এরপর সিন চলে আসে এই মুভির মেইন ক্যারেক্টার আশুইনের কাছে। আমরা দেখি সে নানা উপন্যাস পড়তেছে, কারণ তার জীবনের লক্ষ্য বা স্বপ্ন হচ্ছে সে অনেক বড় একজন ডিরেক্টর হবে এবং সে মুভি বানাবে। আর তাই সে অলরেডি খুব সুন্দর একটা গল্পও লিখেছে। কিন্তু সমস্যা হলো, যখনই আশুইন সেই গল্পটা নিয়ে একটা মুভি বানানোর জন্য কোনো প্রডিউসারের কাছে যায়, তখন প্রডিউসাররা গল্প শোনার পরে মুভিটা বানাতে তো রাজি হয়, বাট কেউ বলে মুভির গল্পটা তো সেই অস্থির, কিন্তু মুভিটাতে চখাম একটা আইটেম সং ঢুকাতে হবে, নয়তো পাবলিক মজা পাবে না। আবার কেউ বলে মুভিতে তামিল স্টাইলের ধুমধারাক্কা অ্যাকশন সিন ঢুকাতে হবে, নয়তো হিট হবে না। কেউ বলে মুভিতে রোমান্সের কমতি আছে, নায়ক নায়িকাদের কয়েকটা চুমাচুমির সিন ঢুকাতে হবে, তাছাড়া দর্শকের শরীরে এনার্জি আসবে না। এভাবেই এক একজন এক এক শর্ত জুড়ে দেয়। কিন্তু আশুইন এসব শর্তে রাজি না হওয়ার কারণে তার মুভিটা কিছুতেই বানানো হচ্ছে না। আসলে আশুইন চাচ্ছে যে তার গল্পে কোনো চেঞ্জ না হোক। তাই আশুইন বিভিন্ন প্রডিউসারদের সাথে দেখা করতে থাকে আর মনে মনে এমন একজন প্রডিউসার পাওয়ার আশা করতে থাকে যে গল্পটা যেমন তেমনভাবেই মুভি বানাতে রাজি হবে। তো আশুইনের মুভির গল্পে রোমান্সের ঘাটতি থাকতে পারে, বাট আশুইনের লাইফে রোমান্সের ঘাটতি একদমই নেই। তার একটা গার্লফ্রেন্ড আছে, নাম শাইলু, সম্পর্কে সে আবার মামাতো বোন। আর আশুইন তার সাথে দেখা করতে এই মন্দিরে এসেছে। হ্যাঁ, এটাই সেই শাইলু। তো নায়িকাকে দেখে নায়কের বুকে ফিলিংস উছলে উঠলো। এখন যদি এখানে একটা গান শুরু না হয় তাহলে জাতি কি করে মেনে নেবে যে এটা একটা তেলুগু মুভি? তাই ধ্যাম করে একটা গান শুরু হয়ে যায় আর এরা কল্পনায় সাগরে, পাহাড়ে, বন জঙ্গলে নাচতে শুরু করে। শাইলুর বাড়িতে আসলে দেখি আশুইনের পরিবার এবং শাইলুর পরিবার এদের বিয়ের বিষয়ে আলাপে বসেছে। তো আশুইনের মুভির গল্প শুনে যেমন প্রডিউসাররা বলে সবই ঠিক আছে, শুধু মুভিতে ঝাঁকানাকা একটা আইটেম সং এর অভাব, ঠিক সেম কাহিনী এখানেও হয়। শাইলুর বাবা আশুইনকে বলে, বেটা তুই ভাগনা হিসেবে সবই ঠিক আছে, বাট তোর হাতে আমাদের মেয়েকে দিতে গেলে তোর লাইফে একটা সরকারি জবের অভাব, কারণ তুই এখন বেকার। এটা আশুইনের কলিজায় লাগে, কিন্তু কি আর করার, মেয়ের বাবা হিসেবে সে এটা বলতেই পারে, সেই অধিকার তার আছে। তো আশুইন বলে, মামা আমি সরকারি জব কখনোই করব না, আমার স্বপ্ন ভালো একজন ডিরেক্টর হওয়া। আর আমি অলরেডি একটা গল্পও লিখেছি, এখন ভালো একটা প্রডিউসার পেলেই মুভিটা তৈরি হবে এবং আমি সেটেল হয়ে যাব। এটা শুনে শাইলুর বাবা বলে, ঠিক আছে, আমি তোমাকে 1 বছরের সময় দিলাম। এই 1 বছরের মধ্যে তুমি ছবিটা বানিয়ে সেটা হিট করিয়ে দেখাও। যদি সেটা পারো তবেই বুঝবো যে তোমার ভবিষ্যৎ আছে, তখন তোমার হাতে শাইলুকে তুলে দিতে আমার কোনো আপত্তি থাকবে না। বাট যদি 1 বছরের মাঝে সেটা করতে না পারো তাহলে বাবা আমার মেয়ের আশা ছেড়ে দিও। কি আর করার, আশুইন বাধ্য হয়ে এই শর্তে ফুরায়। তো আশুইন ভালো একজন প্রডিউসারদের খোঁজে লেগে পড়লে তার বন্ধু জিতু রামাকৃষ্ণ নামের একজন লোকের কাছে আশুইনকে নিয়ে যায়। এই লোকটি আবার পেশাদার মুভি প্রডিউসার নয়, সে সাধারণ একজন লোক। তবে তার শখ যে সে জীবনে এমন একটা মুভি বানাবে যে মুভিটি সারা দেশে বাহুবলীর মতো খ্যাতি অর্জন করবে। তো আশুইন রামাকৃষ্ণকে তার মুভির গল্পটা শোনালে পুরো গল্পটা শোনার পরে রামাকৃষ্ণ খুব খুশি হয়ে যায়, কারণ তার গল্পটা খুবই পছন্দ হয়েছে এবং তার মনে হচ্ছে এই মুভিটি খুব জনপ্রিয় হবে। তাই সে আশুইনকে বলে, আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি এই মুভিটা আমরা তৈরি করব, কিন্তু একটা প্রবলেম আছে, আমার সারা জীবনে জমানো সব টাকা একত্র করলে বড়জোর 1 কোটি টাকা হবে, এর বেশি হবে না। এবার বলো এই 1 কোটি টাকা দিয়ে তুমি কি মুভিটি কমপ্লিট করতে পারবে? আশুইন কিছুটা ভেবে বলে ওঠে, হ্যাঁ স্যার পারবো, কারণ মুভিতে সব থেকে বেশি টাকা যায় নায়ক নায়িকাদের পিছনে, কিন্তু আমরা সেই জায়গাতেই খরচটা কমাবো। মানে আমরা পরিচিত কোনো নায়ক নায়িকা নিব না, আমরা অডিশন নিব, সেখান থেকে ভালো কয়েকজন নতুন মুখ বেছে নিয়ে তাদেরকে দিয়েই মুভিটা করাবো, ফলে 1 কোটিতেই মুভি তৈরি হয়ে যাবে। তবে স্যার মুভি তৈরির পর কিন্তু মুভির প্রচার বা মার্কেটিংয়ের জন্য মিনিমাম 40-50 লাখ টাকা লাগবে, কারণ লোকে যদি টিভিতে, নিউজ মিডিয়াতে আমাদের মুভি সম্পর্কে চর্চা না শুনে তাহলে মুভি যত ভালোই হোক হলের লোক আসবে না। এটা শুনে রামাকৃষ্ণ বলে, আমার কাছে তো আর কোনো টাকা নেই, তবে টেনশন করো না, 2-3 মাস পর একটা জায়গা থেকে টাকা পাবো, আর তোমার মুভি বানাতেও তো 2-3 মাস যাবেই। তাই তুমি এসব নিয়ে চিন্তা না করে অভিনেতা অভিনেত্রীদেরকে সিলেক্ট করার জন্য অডিশনের ব্যবস্থা শুরু করো। এই বলে রামাকৃষ্ণ 1 লাখ টাকার একটা চেক আশুইনকে দিলে আশুইন তো মহা খুশি। তাই সে সঙ্গে সঙ্গে তার জান পাখি শাইলুকে ফোন করে বলে, শাইলু আমার মুভি তৈরি হতে চলেছে, প্রডিউসার অলরেডি 1 লাখ টাকার একটা চেকও দিয়েছে, তুমি আর কোনো টেনশন করো না, এখন জাস্ট মুভিটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করো, মুভিটা হিট হবে এবং আমি তোমাকে বিয়ে করব। ব্যাস, এরপর দেখি আশুইন নায়ক নায়িকা বাছাইয়ের জন্য অডিশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সিন রবি ও রাজুর কাছে আসলে দেখি রাজু বলতেছে, ভাই মুভিতে অভিনয় করার জন্য লোক নিতে পাশে একটা অডিশন নেওয়া হচ্ছে, আমরা তো এখন বেকার বসে আছি, তাই চল না আমরাও অডিশন দিই, যদি চান্স পাই তো পুলিশের থেকে গা ঢাকা দেওয়ারও ব্যবস্থা হলো,
পাশাপাশি সেখানে হট হট মেয়ে থাকবে, সো বুঝতেই পারছিস। সিন অডিশন রুমে আসতে দেখি আশ্বিন অডিশন নেওয়া শুরু করে দিয়েছে এবং রবি ও রাজুও অডিশন দিতে এসেছে। তো এরা দুজনে অডিশন দিলে রবি ভিলেনের গুন্ডা হিসেবে এবং রাজু নায়কের ভাই হিসেবে সিলেক্ট হয়। এভাবেই আশ্বিন আরও বেশ কয়েকজনের অডিশন নিয়ে যতগুলো মেয়ে লাগবে সবাইকে সিলেক্ট করা শেষ করে। তো অডিশন শেষ হতেই একটা মেয়ে আশ্বিন আশ্বিন বলে চিল্লাতে চিল্লাতে ভিতরে আসলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জিজ্ঞেস করে আপনি কে? মেয়েটি বলে আশ্বিন কোথায়? সে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে বহু রাত কাটিয়েছে। আমাকে সিনেমা দেখতে নিয়ে গেলে কোনার সিটে বসতো, পার্কে নিয়ে গেলে ঝোপের আড়ালে বসতো, আর এখন আমি প্রেগনেন্ট তো সে আমার ফোন রিসিভ করা বন্ধ করে দিয়েছে, ফেসবুকে আমাকে ব্লক করে দিয়েছে। মেয়েটি এসব বলতেছে আর তার সাথে করে আনা পিচ্চি মেয়েটি আবার ফেসবুক লাইভে গিয়ে এসব লাইভ সম্প্রচার করতেছে। তো মেয়েটির চিল্লাচিল্লি শুনে আশ্বিন বেরিয়ে এসে বলে এই মেয়েটিকে, সেইভাবে চিল্লাচ্ছে কেন? মেয়েটি বলে আরে বাহ, সারাদিন বাবু সোনা জান পাখি কলিজা সুইট হার্ট আরও কত কি বলে ডাকতে, আর এখন চিনতেই পারছো না? এটা শুনে আশ্বিন রেগে মেগে মেয়েটিকে মারার জন্য তেড়ে আসতেই একজন দৌড়ে এসে বলে আশ্বিন খবরদার আমার মেয়ের গায়ে হাত দিবি না, তোকে ভালো মানুষ ভেবে নিজের মেয়েকে তোর হাওলায় ছেড়ে দিয়েছিলাম, আর তুই আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েকে। এই বলে লোকটির সামনে কি বলবে ভুলে যায়ও তার মেয়েকে বলে অমৃতা এর বাকি ডায়লগটা যেন কি? আশ্বিন অবাক হয়ে বলে ডায়লগ? এবার অমৃতা স্বাভাবিক হয়ে বলে আমার অভিনয় কেমন লাগলো? সিন আশ্বিনের অফিসের ভিতরে আসলে দেখি আশ্বিন হাসতে হাসতে অমৃতাকে বলতেছে আরে বাপরে, তুমি যে সাংঘাতিক অভিনয় করছিলে আমি তো ধরতেই পারিনি, তোমার অভিনয় আমার খুব ভালো লেগেছে, তাই তুমিই হবে এই মুভির নায়িকা। ব্যাস এর কিছুদিন পরেই আশ্বিন তার মুভির শুটিং শুরু করে দেয়। আমরা দেখি অমৃতার শুটিং দেখার জন্য অমৃতার বাবাও শুটিং সেটে এসেছে এবং অমৃতার অ্যাক্টিং দেখে ইমোশনাল হয়ে কাঁদতেছে। ওদিকে রবি ও রাজু তো এসেছে মেয়ের লোভে, তাই রাজু গায়ে পড়ে একটা মেয়ের সাথে মিল লাগানোর চেষ্টা শুরু করে, বাট মেয়েটি পাত্তা না দিয়ে চলে যায়। ওদিকে রবিরও ধান্দা এটাই, সেও শুটিং সেটে বসে থেকে মেয়েদেরকে নিচ থেকে উপর পর্যন্ত স্ক্যান করে করে দেখতেছে আর ভাবতেছে সে কবে এবং কিভাবে এই মেয়েগুলোকে খাপে খাপে পাবে। সিন চলে আসে ডিজিপির কাছে। আমরা দেখি সে সাথিয়াকে ডেকে বলতেছে যেদিন থেকে তুমি এখানে এসেছো এবং কেসটা হাতে নিয়েছো সেদিনের পর থেকে এই শহরে আর একটাও ক্রাইম হয়নি, কিন্তু তুমি এই কয়দিনে কেসটা কত দূর এগিয়ে নিয়ে গেছো এবং ক্রিমিনালগুলোকে ধরার ব্যাপারে কত দূর এগিয়েছো সেই রিপোর্টগুলো কিন্তু এখনো আমাকে সাবমিট করোনি, রিপোর্টগুলো আমাকে জানাও। সাথিয়া বলে স্যার শহরে এ যাবৎ যতগুলো মেয়ের সাথে এই নির্মমতা করা হয়েছে তাদের বেশিরভাগই ছিল নিম্ন পরিবারের এবং তারা কাজের খাতিরে বাহিরে যাওয়া আসা করত, আর এই গ্যাংয়ের লোকগুলো এসব মেয়েদেরকে ফলো করত এবং সময় মতো রাস্তায় একা পেলেই তাদেরকে তুলে নিয়ে কোনো নির্জন জায়গায় যেত। এরপর মেয়েটির সাথে এসব করে মেয়েটিকে গাড়ি থেকে ফেলে দিয়ে বডিটাকে পুড়িয়ে দিত যাতে কেউ মেয়েটির ফেসটা চিনতে না পারে। কিন্তু এই গ্যাংটা বর্তমানে কোথায় জানি গা ঢাকা দিয়ে আছে। তবে আপনি টেনশন করবেন না, আমি একটা ক্লু পেয়েছি, তাই আশা করা যায় আমি খুব শীঘ্রই পুরো গ্যাংটাকে ধরে ফেলবো। এদিকে আশ্বিনের মুভির শুটিংয়ের 3 মাস কেটে যায় ও তার মুভির শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যায়। এটা দেখে একদিকে রামাকৃষ্ণ যেমন মহাখুশি, অপরদিকে আশ্বিনও তেমন মহাখুশি। তো শুটিং শেষ হয়ে গেল, অথচ রবি ও রাজু কোনো মেয়েকে ট্রাপে ফেলতে পারলো না, তাই রবি কি যেন ভেবে আশ্বিনকে বলে ভাই মুভি তো কমপ্লিট, এই খুশি উপলক্ষে একটা পার্টি দাও। এটা শুনে আশ্বিনও খুশিতে রাজি হয়ে যায় ও একটা পার্টি দেয় যেখানে রবি ও রাজু খুব এনজয় করে। তো এর কিছুদিন পর রামাকৃষ্ণ আশ্বিনকে ডেকে জিজ্ঞেস করে মুভি এডিটিং এর কাজ কত দূর। আশ্বিন বলে স্যার এগুলো নিয়ে আপনি চিন্তা করবেন না, শুটিং তো সব শেষ, সাথে এডিটিংও প্রায় কমপ্লিট, আর কয়েকদিনের মধ্যেই আমরা মুভিটি রিলিজ করতে পারবো। কিন্তু আপনি যে বলেছিলেন মুভির কাজ শেষ হতে হতেই আপনি মুভি মার্কেটিং এর জন্য 50 লাখ টাকা ম্যানেজ করবেন, সেটার কি হলো? রামাকৃষ্ণ বলে হ্যাঁ সেটা আমার মাথায় আছে, কয়েক বছর আগে আমি আর আমার বন্ধু মিলে একটা বিল্ডিং কিনেছিলাম, সেখান থেকে আমার অংশটা বিক্রির ব্যাপারে তার সাথে কথাও হয়েছে, তাই টেনশন করো না, পেয়ে যাবে। 2 দিন পর দেখি রামাকৃষ্ণ তার সেই পার্টনারের থেকে টাকা নিতে এসেছে, কারণ সে জানতে পেরেছে যে তার বন্ধু বিল্ডিং এর নিচতলা বিক্রি করেছে। তো রামাকৃষ্ণ এসে বন্ধুর থেকে সেই টাকাটা চাইলে তার বন্ধু বলে নিচতলা বিক্রি হয়েছে, আর নিচতলা তো আমার ভাগে ছিল, তুমি কি পেপারে সাইন করার সময় ঠিক মতো পড়োনি? রামাকৃষ্ণের আর বুঝতে বাকি থাকে না যে নিচতলার দাম বেশি পাওয়ায় তার বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করে ফেলেছে। তাই রামাকৃষ্ণ প্রচণ্ড রেগে যায় এবং তার বন্ধুকে মারতে তেড়ে আসে, কিন্তু মারামারি করেই আর কি, যা ক্ষতি হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন রামাকৃষ্ণের আর তো কোনো সোর্সও নেই যে যেখান থেকে সে মুভির মার্কেটিংয়ের টাকাটা জোগাড় করতে পারবে। তার মানে কি এত কষ্টে করা মুভিটা এখন মার্কেটিংয়ের অভাবে ফ্লপ হয়ে যাবে? এসব ভেবে রামাকৃষ্ণ এক বুক হতাশা নিয়ে বাড়ি ফিরে আসে এবং আশ্বিনকে ডাকে। আশ্বিন ভাবে রামাকৃষ্ণ টাকাটা পেয়ে গেছে তাই ডাকতেছে, কিন্তু না, রামাকৃষ্ণ আশ্বিনকে বলে আশ্বিন মুভির মার্কেটিংয়ের প্ল্যান বাদ দাও। আশ্বিন ঝটকা খেয়ে বলে স্যার আপনাকে তো শুরুতেই বলেছিলাম মার্কেটিং ছাড়া মুভি হিট হবে না, তাহলে এমন কেন করছেন?
রামকৃষ্ণ বলে, যে বন্ধুর থেকে আমার টাকা পাওয়ার কথা ছিল সে আমার সাথে ধোঁকাবাজি করেছে, মানে আমি সেখান থেকে আর 1 টাকাও পাবো না, আর আমার আর কোনো জিনিসও নেই যে সেটা বিক্রি করে টাকাটা ম্যানেজ করব। এখন যদি মার্কেটিংয়ের অভাবে মুভিটি হিট না হয় তো আমি বরবাদ হয়ে যাব, সাথে অনেকগুলো ঋণের মাঝেও ডুবে যাব। এটা শুনে আশ্বিন কিছুক্ষণ ভেবে বলে, আপনি টেনশন করবেন না, কারণ এই মুভিটা হয়তোবা আপনার শখ, কিন্তু এই মুভিটা আমার জীবন। শুধু আমারই নয়, এই মুভিতে যারা যারা কাজ করেছেন সবার কাছেই এই মুভিটি তাদের ফিল্মি ক্যারিয়ারের সূচনা ছিল। তাই আমাদেরকে এত সহজে হাল ছাড়লে হবে না, যেভাবেই হোক এই মুভিটা হিট করাতেই হবে। তাই আপনি শুধু আমাকে কিছুদিন সময় দিন, আমি কোনো না কোনো একটা রাস্তা বের করার চেষ্টা করছি। এই বলে আশ্বিন এখান থেকে চলে যায় ও শাইলুর সাথে দেখা করে বলে, শালা আমার কপালটাই খারাপ, এত বড় আশা নিয়ে মুভিটা বানালাম, কিন্তু এখন প্রডিউসারের কাছে মার্কেটিংয়ের টাকা নেই, আর যদি মার্কেটিং করা না যায় তাহলে কেউ আমাদের মুভি সম্পর্কে জানবেও না আর হলেও আসবে না। এদিকে মুভির রিলিজ ডেটটাও খুব কাছাকাছি চলে এসেছে। এখন যদি এই মুভিটি হিট করাতে না পারি তো আমার সকল স্বপ্নগুলো তো নষ্ট হবেই, সাথে তোমাকেও হারাতে হবে। এদিকে সাথী একটা গ্যাংয়ের ইনফরমেশন পেয়ে সিভিল ড্রেসে সেখানে যায়, কারণ তার সন্দেহ হচ্ছে এই গ্যাংয়ের কেউ এসবের সাথে জড়িত থাকতে পারে। কিন্তু সাথিয়া সেখানে যাওয়া মাত্রই যখন সেই গ্যাংয়ের লোকেরা সাথিয়াকে হামলা শুরু করে, তখন সাথিয়া ও তাদের মাঝে পুরোদমে মারামারি লেগে যায়। মারামারির একটা পর্যায়ে গ্যাংয়ের লোকেরা সাথিয়াকে মেরে ফেলার চেষ্টা শুরু করলে সাথিয়া প্রাণে বেঁচে যায়, বাট সাথিয়ার একটা হাত আহত হয়। সঙ্গে সঙ্গে সাথিয়াকে হসপিটালে অ্যাডমিট করা হলে ডিজিপি যখন সাথিয়াকে কল করে তখন সাথিয়া বলে, আপনি টেনশন করবেন না, হাতটা তেমন আহত হয়নি, আমি খুব দ্রুতই ঠিক হয়ে যাব। তবে হ্যাঁ, সেখানে যাওয়া মাত্রই তারা যেহেতু আমার উপর হামলা করেছে, তার মানে আমার সন্দেহটাই ঠিক, ওই গ্যাংয়ের কেউ না কেউ তো এইসবের সাথে জড়িত, তাই সে আমাকে দেখে ভয়ে হামলাটা করেছে। কি কাহিনী সোজাভাবে যাচ্ছে, তাই তেমন মজা পাচ্ছেন না, তাই না? ওকে, জাস্ট 1 মিনিট দাঁড়ান, দেখেন কি ধামাকা শুরু হয়। তো সিন আশুইনের কাছে আসতে দেখি বেচারা পুরো ডিপ্রেশনে চলে গেছে। সে হতাশায় সারাদিন রুমের ভিতর একা বসে বসে কাটাচ্ছে আর ভাবতেছে এভাবে মার্কেটিং এর অভাবে তাহলে কি তার মুভিটা ফ্লপ হয়ে যাবে, তার ক্যারিয়ার এভাবে ধ্বংস হবে এবং তার ভালোবাসার মানুষটিকে হারাতে হবে। ঠিক তখনই তার মুভির হিরোইন অমৃতার বাবা তার বাড়িতে চলে আসে ও বলে, আমার মেয়ে অমৃতা আজ সকালে আপনার মুভির শুটিংয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছে, কিন্তু এখনো সে বাসায় ফেরেনি। আশ্বিন বলে, 1 মাস হচ্ছে আমার মুভির শুটিং শেষ হয়েছে, আর অমৃতা আমার মুভির শুটিং করতে বের হচ্ছে মানে? অমৃতার বাবা বলে, হ্যাঁ আমি সত্যি বলছি, সে সকালবেলা আপনার মুভির শুটিংয়ের জন্যই বের হয়েছে। আশ্বিন এমনিতেই তো টেনশনে ছিল, তার উপর আবার এই নিউজ। তাই আশ্বিন রেগে মেগে বলে, আপনি আমাকে ডিস্টার্ব না করে যান, দেখেন আপনার মেয়ে হয়তো আমার শুটিংয়ের নাম করে তার বয়ফ্রেন্ডের সাথে ফুর্তি করে বেড়াচ্ছে। এটা শুনে অমৃতার বাবা রেগে মেগে পুলিশ স্টেশনে এসে একজন মেয়ে কনস্টেবলকে বলে, আমার মেয়ের মিসিং কমপ্লেন করতে চাই। কনস্টেবলটা বলে, মেয়ের নাম কি? অমৃতার বাবা বলে, অমৃতা, বয়স কত? 23 বছর। মেয়েটি কি করে? সে একজন নায়িকা। নায়িকা শুনতেই কেন জানি কনস্টেবলটি ঝটকা খেয়ে বলে, আপনি কি সিনেমার ডিরেক্টরের উপর মামলা করতে এসেছেন? অমৃতার বাবা হ্যাঁ বলতেই কনস্টেবলটি আবার কেন জানি ঝটকা খেয়ে যায়। তখনই সিন থানার পাশের আরেকটি কক্ষে আসলে আমরা দেখি আরও একজন বাবা তার মেয়ের মিসিং কমপ্লেন করতে এসেছে, আর তারও কাহিনী সেম, মানে তারও অভিযোগ যে তার মেয়ে ডিরেক্টর আশুইনের মুভির শুটিং করতে গিয়ে আর বাসায় ফেরেনি। শুধু তাই নয়, আজকে এমন সেম কেস আরও কয়েকটা এসেছে, আর এই জন্যই এই মহিলা কনস্টেবলটি এভাবে ঝটকা খেয়ে গেছে। এবার পুলিশরা বুঝে যায় যতগুলো মেয়ে আশুইনের মুভিতে কাজ করেছে সব কয়টি মেয়ে হারিয়ে গিয়েছে, আর সবার অভিযোগ মুভির ডিরেক্টর আশুইনের উপর। এটা ভেবে পুরো পুলিশ ফোর্স তো রীতিমতো শক। তাই পরের দিনই পুলিশ আশুইনকে থানায় ডেকে বলে, তোমার মুভিতে 3 জন মেয়ে অ্যাক্টিং করেছিল, আর এখন সেই 3 জন মেয়েই মিসিং। তাদের গার্জিয়ানরা থানায় এসেছিল এবং তোমার নামে কমপ্লেন করেছে, তাদের সন্দেহ তুমি তাদেরকে কিডন্যাপ করেছো। এটা শুনে আশুইন রীতিমতো অবাক হয়ে বলে, স্যার আমার মুভির শুটিং 1 মাস আগেই শেষ হয়ে গেছে, তাহলে সেই 3 জন মেয়ে আমার মুভির শুটিংয়ের নাম করে কেন বাসা থেকে বের হয়েছে, আর কেনই বা তারা মিসিং? এই ব্যাপারে আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন এই দায়ে আমাকে যদি গ্রেফতার করা হয় তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই আমার মুভির রিলিজ নিয়ে আমি ঝামেলায় আছি, তখন আমার মুভিটা রিলিজই করতে পারবো না, আর রিলিজ করলেও কেউ আমার মুভিটা দেখতে চাইবে না। তাই প্লিজ স্যার, আমি এসব করিনি, দয়া করে আমাকে এসবে জড়াবেন না। এটা শুনে এসআই বুঝতে পারে মেয়েগুলো মিসিং হওয়ার পিছনে তাহলে আশুইনের হাত নেই, কারণ সে কখনোই চাইবে না এসব ঝামেলায় জড়িয়ে তার স্বপ্নের মুভিটা হুমকির মুখে পড়ে যাক। তাই একটু পর এসআই কনস্টেবলকে রেখে বলে, আশুইনের মুভিতে যারা যারা কাজ করেছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকো। এবার 2 জন কনস্টেবল এই মুভিতে যারা যারা অভিনয় করেছে সবার বাসায় যেতে শুরু করলে তারা অবাক করে একটা তথ্য পায় এবং সঙ্গে সঙ্গে এসআইকে কল করে বলে, স্যার এই মুভিতে অভিনয় করা মেয়েরাই শুধু মিসিং না, বরং 2 জন ছেলেও মিসিং, রবি এবং রাজু। এটা শুনে এসআই তো শক। এবার আমাদের মাথায় একটা প্রশ্ন জাগে, আচ্ছা এই রবি ও রাজুই এসব মেয়েদেরকে কিডন্যাপ করছে কি? যদি তাই করে থাকে তাহলে আর একটা প্রশ্ন, এরা যে মেয়েদেরকে এভাবে তুলে নিয়ে যায় তাদেরকে করে পুড়িয়ে মারে, তাহলে এই মেয়েগুলোর সাথেও কি অলরেডি এমনটা করেছে? তো যাই হোক,
ওদিকে এসব মিসিং এর ঘটনা মিডিয়ায় লিক হয়ে যায় এবং টিভি নিউজে সেটা ধুমসে প্রচার শুরু হয়। এই নিউজটা রামাকৃষ্ণের নজরে পড়তেই রামাকৃষ্ণ তো অবাক। সে সঙ্গে সঙ্গে আশ্বিনকে ডেকে বলে, টিভি নিউজে এসব কি শুনছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আশ্বিন বলে, স্যার আমিও এইসবের কিছুই বুঝতে পারছি না, আমি এমনিতেই মুভির মার্কেটিং নিয়ে অনেক টেনশনে আছি, তার উপরে আবার এই ঝামেলায় আমাকে ফাঁসানো হচ্ছে। আমি বুঝতে পারছি না আমার মুভিতে যারা কাজ করেছিল তারাই কেন মিসিং হচ্ছে, আর সবচেয়ে বড় রহস্য হলো তারা আমার মুভির শুটিংয়ের নাম করেই কেন বাসা থেকে বের হয়েছে, যেখানে আমার মুভির শুটিং আরও 1 মাস আগেই শেষ হয়েছে। এই বলে আশ্বিন বাসায় ফিরতেই অমৃতার বাবা এসে কাঁদতে কাঁদতে বলে, আশ্বিন আমার মেয়ে এখনও বাসায় ফিরেনি, আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ তুমি যদি তার সাথে কিছু করে থাকো তো আমাকে বলো। আশ্বিন বলে, আমি সত্যি বলছি আমি এসব বিষয়ে কিছু জানি না। এমন সময় পুলিশ অমৃতার বাবাকে কল করে বলে, শহরের বাহিরে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, এসে দেখেন তো এটা আপনার মেয়ে নাকি। সিন সেই ঘটনাস্থলে আসলে আমরা দেখি নিউজ রিপোর্টাররা সেখানে ভিড় জমিয়েছে। সাতিয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছালে দেখে মেয়েটিকে করে এমনভাবে আগুনে জ্বালিয়ে হয়েছে যে মেয়েটির ফেস চেনা যাচ্ছে না। আর যেহেতু অলরেডি 3টি মেয়ের মিসিং কেস থানায় জমা পড়ে আছে, তাই পুলিশ তাদের সবার বাবা মাকেই ফোন করে ডেকেছে লাশটা শনাক্ত করার জন্য। তো তাদের মাঝে 2জন মেয়ের বাবা মা লাশটাকে দেখে বলে যে এটা তাদের মেয়ের লাশ না। এর কিছুক্ষণের মাঝেই অমৃতার বাবা সেখানে পৌঁছে লাশটা দেখতে শুরু করতেই তার চোখ যায় লাশের পাশে পড়ে থাকে একটা আংটির দিকে। ব্যাস, সে আংটিটি হাতে তুলে নিয়েই অমৃতা বলে চিৎকার দিয়ে ওঠে ও হাউমাউ করে কাঁদতে শুরু করে। মানে এই আংটিটি অমৃতার, তার মানে এটা তাহলে অমৃতার লাশ। তাই অমৃতার বাবা সেখানেই বসে অঝরে কাঁদতে থাকে। ওদিকে আশুইনও সেখানে এসে অমৃতার বাবার কান্না দেখে থ মেরে দাঁড়িয়ে আছে। সাতিয়া তখন আশুইনের দিকে এমনভাবে তাকায় যা দেখে বোঝা যায় সাতিয়ার সন্দেহের তীর সোজা আশুইনের দিকেই গেছে। ব্যাস, সাতিয়া আশুইন সহ আশুইনের মুভির প্রডিউসার এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে থানায় ডেকে এনে নানা জিজ্ঞাসাবাদ করে এবং এসব তথ্য জেনে নেয় যে যেই মেয়েগুলো মিসিং হয়েছে তাদের চরিত্র কেমন ছিল, তাদের কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, বা মুভির শুটিং সেটে তাদের কোনো আচরণ সন্দেহজনক মনে হয়েছে কিনা ইত্যাদি ইত্যাদি। জিজ্ঞাসাবাদ শেষে আশুইন থানা থেকে বের হতেই দেখে দেশের সকল নিউজ মিডিয়া থানার সামনে হাজির। তারা আশুইনকে জিজ্ঞেস করে, আপনার মুভিতে অভিনয় করা 5 জন মিসিং হয়েছে এবং একজনের তো লাশও পাওয়া গিয়েছে, দেশে এর আগে কখনোই এমন ঘটনা ঘটেনি, তো আপনি এই মুভির ডিরেক্টর হিসেবে আপনার মন্তব্য কি? আশ্বিন বলে, এই মুভিটার সাথে আমার জীবনের অনেকগুলো স্বপ্ন জড়িত, এমনকি আমার ভবিষ্যৎ জড়িত, কিন্তু হঠাৎ এই মুভিটা যে এমন বাজে একটা ঘটনার সম্মুখীন হবে এটা আমার জন্য সত্যিই অনেক কষ্টজনক। সিন সাতিয়ার কাছে আসলে দেখি সে এসআইকে বলতেছে, আমার মনে হয় এই 3 জন মেয়ে মিসিং হওয়ার পিছনে সেই গ্যাংই দায়ী যে গ্যাং কিছুদিন আগে আমাকে হামলা করেছিল। আমি অসুস্থ থাকায় এই ফাঁকে তারা এই মেয়েটিকে মেরে ফেলেছে, এখন হয়তোবা বাকি 2 জন মেয়ে তাদের হাতেই রয়েছে। তাই তুমি একটা কাজ করো, যে 5 জন মিসিং হয়েছে তাদের কল লিস্টে নিয়ে আসো এবং দেখো মিসিং এর আগে তারা কাদের কাদের সাথে কথা বলেছে। আর হ্যাঁ, এই ঘটনাগুলোর আগেও যে এমন কেস এসেছিল যেখানে মেয়েদেরকে এইভাবে করে পুড়িয়ে হয়েছিল, তখন সন্দেহজনক যাকে যাকে গ্রেফতার করা হয়েছিল আবার তাদের সবাইকে থানায় নিয়ে আসো এবং ইচ্ছে মতো কেলাও। ব্যাস, পুলিশ এমন সবাইকে থানায় ধরে এনে ইচ্ছে মতো কেলাতে শুরু করে যাদেরকে এর আগে এমন কাজের জন্য জড়িত থাকার সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। তো এই সন্দেহের তালিকা থেকে 2 জন অটো ড্রাইভারকেও ধরে আনা হয়। তারা এসে যখন দেখে পুলিশ সবাইকে উদম কেলান কেলাচ্ছে, এটা দেখে এদের কলিজা শুকিয়ে যায়। সাতিয়া বিষয়টা খেয়াল করে এদের 2 জনকে দেখিয়ে অন্যদের উপর নির্মমতা আরো বাড়িয়ে দেয়। এসব দেখে অটো ড্রাইভার 2 জনের হাত পা কাঁপতে শুরু করলে সাতিয়া এদের কাছে এসে বলে, তোরাই যদি অমৃতাকে মেরে থাকিস তাহলে তোদের সিরিয়াল আসার আগেই ভালোই নিজে থেকে স্বীকার করে নি, নয়তো যদি আমাকে স্বীকার করিয়ে নিতে হয় তো তোদের কেস ফাইল করব না, সোজা ক্রস ফায়ার করব। এটা শুনে এরা ভয়ে বলে ওঠে, হ্যাঁ স্যার আমরা এই কাজটা করেছি। তখনই টিভি নিউজে অমৃতার ফটো দেখিয়ে বলা হচ্ছে মুভির হিরোইন অমৃতা কিডন্যাপ হলো, এরপর তার লাশও পাওয়া গেল, অথচ পুলিশ এখনো ক্রিমিনালকে গ্রেফতার করতে পারছে না, তারা নিকম্মার মতো হাত গুটিয়ে বসে আছে। এই নিউজটা শুনে সাতিয়া রেগে মেগে এসআইকে ডেকে বলে, এই অটো ড্রাইভার 2 জনকে গ্রেফতার করো আর এক্ষুনি এসব নিউজ মিডিয়াকে জানিয়ে দাও আমরা হাত গুটিয়ে বসে নেই, আমরা অমৃতার খুনিকে গ্রেফতার করেছি। এটা শুনে সেই 2 জন অটো ড্রাইভার বলে, স্যার আপনারা যে মেয়ের লাশটা পেয়েছেন আমরাই সেই মেয়েকে মেরেছি, এটা ঠিক, কিন্তু টিভিতে অমৃতা নামের যে মেয়েটির ফটো দেখাচ্ছে তাকে তো আমরা মারিনি। লাউ ঠালা, সাতিয়ার মাথায় রক্ত উঠে যায়। সাতিয়া 2 জনের মাঝে একজনের গলা টিপে ধরে বলে, ফাজলামি শুরু করেছিস, যার লাশ পাওয়া গেছে সেটাই তো অমৃতা, অমৃতার বাবা নিজে তার মেয়েকে শনাক্ত করেছে। তখন লোকটি বলে, স্যার সত্যি বলছি, আমরা যাকে খুন করেছি সেই মেয়েটি হিরোইন অমৃতা নয়, আসলে আমরা মন্দিরে যাওয়ার সময় একটা মেয়েকে দেখে আকৃষ্ট হয়ে যাই, ওই সময় আমরা 2 জনেই মাতাল ছিলাম, তাই মেয়েটিকে জোর করে অটোতে তুলে নির্জন জায়গায় নিয়ে গিয়ে
করে মেরে ফেলি। এরপর কি করব বুঝতে না পেরে বডিটাকে জ্বালিয়ে দেই। আমরা ভেবেছিলাম শহরে একটা গ্যাং এমন ঘটনা যেহেতু প্রায়ই ঘটাচ্ছে, তাই পুলিশ ভাববে এটা হয়তো সেই গ্যাংয়েরই কাজ আর আমরা বেঁচে যাব। কিন্তু স্যার ওই মেয়েটা তো অমৃতা ছিল না। এসব শুনে সাথিয়া তো রীতিমতো শক। সে ভেবে পাচ্ছে না ওই লাশটা যদি অমৃতার না হয় তাহলে অমৃতার বাবা কেন সেই লাশের পাশে অমৃতার আংটি পেল এবং কেন সেটাকে নিজের মেয়ের লাশ বলে দাবি করলো। এর পিছনে তাহলে রহস্য কি? আর ওটা যদি অমৃতার লাশ না হয় তাহলে অমৃতাই বা এখন কোথায়? ব্যাস, সাথিয়া সঙ্গে সঙ্গে আশুইন এবং রামাকৃষ্ণকে আবার থানায় ডাকে। এরপর কোনো কথা নেই আশুইনকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বলে, তোর ফোন কাল থেকে বন্ধ কেন? কি ড্রামা শুরু করেছিস? অমৃতার বাবা যে লাশকে তার মেয়ের বলে দাবি করেছে, আসল ক্রিমিনালরা তো বলতেছে এটা অমৃতার লাশ নয়। তাহলে অমৃতা কোথায়? ঠিক তখনই মিডিয়াতে নিউজ প্রচার হয় ডিরেক্টর আশুইনের মুভিতে কাজ করা হিরোইন অমৃতার কেস সলভ না হতেই এবার ঘটেছে আরেকটি ঘটনা। শহরের পরিত্যক্ত একটা জায়গায় এই সিনেমার নায়কের অভিনয়ের চরিত্রে অভিনয় করা রাজুর ডেড বডি পাওয়া গেছে। লেজালা নিউজটা দেখে আশুইন ও রামাকৃষ্ণ তো অবাক। সাথিয়া রেগে মেগে আশুইনকে বলে, অমৃতা ও রাজু দুজনেই তোর সিনেমাতে কাজ করছিল, আর তোর সিনেমাতে যারা কাজ করেছে তারাই কেন এইভাবে মার্ডার হচ্ছে? কাহিনী কি বল? হত্যাকারী কি তোর সিনেমা টিমের মাঝেই আছে, নাকি এসব হত্যা তুই করেছিস? ভালোই ভালোই বলবি নাকি? এই বলে সাথিয়া থ্যাম করে আশুইনের দিকে পিস্তল ধরতেই আশুইন বলে ওঠে, স্যার স্যার প্লিজ গুলি করবেন না। হ্যাঁ আমিই করেছি, কিন্তু হত্যা নয়, প্ল্যান। হোয়াট? তখনই সিন ইন্টারোগেশন রুমে শিফট হলে দেখি সাথিয়া আশুইনকে বলতেছে, তোর চেহারাই বলে দিচ্ছে তোর মুভির কাহিনীর পিছনে অন্য কিছু একটা কাহিনী লুকিয়ে আছে, বল সেটা কি? তখন আশুইন বলতে শুরু করে। সে বলে, স্যার এই মুভিটার সফলতার সাথে আমার জীবনের অনেক কিছু জড়িত, আর সেটা মাথায় রেখেই আমি এই মুভির কাজটা শুরু করি। সব কিছু প্ল্যান মতো ভালোভাবেই চলছিল, কিন্তু মুভি কমপ্লিট হওয়ার পর যখন মার্কেটিংয়ের সময় আসলো তখন প্রডিউসার দুম করে আমাকে জানালো মার্কেটিং করার জন্য বাজেটে রাখা 50 লাখ টাকা সে আর কোনোভাবেই দিতে পারবে না। এটা শুনে আমি পুরো দমে ভেঙে পড়ে গেলাম, কারণ মার্কেটিং ছাড়া মুভি কখনোই হিট হবে না। আর মুভি হিট না হওয়া মানে আমার সকল স্বপ্ন, ক্যারিয়ার এবং আমার গার্লফ্রেন্ড সব শেষ। আমি ভেবে পাচ্ছিলাম না এখন আমি কি করব। তখন আমার মাথায় একটা আইডিয়া আসেও, আমি আমার মুভিতে অভিনয় করা 5 জনকে, মানে সেই 3 জন মেয়ে এবং 2 জন ছেলে রবি এবং রাজুকে বাসায় ডাকি। এরপর তাদেরকে পরিস্থিতিটা বোঝানোর পর বলি, এই মুভিটি হিট করার জন্য এই মুভির মার্কেটিং করতে মিনিমাম 40 থেকে 50 লাখ টাকা লাগবে, যা আমাদের কারো কাছেই নেই। তাই টাকা ছাড়া এই মুভিটির মার্কেটিং করার জন্য একটা উপায় খুঁজে বের করেছি, আর তার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। তোমরা 5 জনই আমার মুভির শুটিংয়ের নাম করে বাসা থেকে বের হবে এবং যে যার মতো যেখানে পারো গায়েব হয়ে যাবে। আমি তোমাদেরকে নতুন ফোন ও সিম কিনে দেবো, পাশাপাশি আমিও নতুন ফোন এবং সিম কিনবো। তোমাদের কোনো প্রয়োজন হলে তোমরা আমাকে সেই নতুন সিমেই কল করবে। এদিকে তোমাদের বাবা মা তোমাদেরকে খুঁজে না পেয়ে বাধ্য হয়ে আমার কাছে আসবে, কিন্তু আমার কাছে কোনো তথ্য না পেয়ে বাধ্য হয়ে থানায় গিয়ে আমার নামে মামলা করা শুরু করবে। এবার পুলিশ যখন জানতে পারবে একই মুভিতে কাজ করা 5 জন মানুষ মিসিং হয়ে গেছে, তখন এই নিউজটা ঝড়ের গতিতে মিডিয়াতে ছড়িয়ে পড়বে এবং সারা দেশে এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে যাবে। ফলে দেশের সকল পাবলিক আমাদের মুভির সম্পর্কে জানবে। তারা ভাববে এই মুভিতে কি এমন আছে যে এই মুভিতে অভিনয় করা সবাই একে একে গায়েব হচ্ছে, মানে ফ্রিতে আমাদের মুভির মার্কেটিং হয়ে যাবে। তো আমার এই প্ল্যানটা সবার পছন্দ হয় আর সবাই সে অনুযায়ী মিসিং হয়ে যায়। এসব শুনে সাথিয়া বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু ওই মেয়েটার লাশের পাশে যে অমৃতার আংটি পাওয়া গেল, অমৃতার বাবা যে ওই মেয়েটাকে নিজের মেয়ে বলে শনাক্ত করলো, সেটার কাহিনী কি? আশুইন বলে, যখন মিসিং কেসগুলো নিয়ে নিউজ মিডিয়াতে তোলপাড় শুরু হলো, সবার মুখে মুখে শুধু আমার মুভির কথাই চলছিল, তখন আমার ভীষণ ভালো লাগতে শুরু করে। আমার ইচ্ছে হলো গেমটা আরও প্রো লেভেলে খেলা যাক। তাই এই কেসটাকে কিভাবে আরো বেশি গরম করা যায় সেই প্ল্যানের বিষয়েই ভাবছিলাম। এমন সময় একদিন অমৃতার বাবা আবার আমার কাছে আসে এবং তার মেয়ের কোনো খোঁজ আমি জানি কিনা এটা জানার জন্য কান্নাকাটি শুরু করে, যা দেখে আমার মায়া হয় এবং আমি তার বাবাকে সত্যিটা বলে দেই। এরপর অমৃতার সাথে তাকে ভিডিও কলে কথাও বলে দেই। তখন তার বাবাও আমার প্ল্যানের পক্ষে চলে আসে। ঠিক তখনই যখন পুলিশ কল করে অমৃতার বাবাকে জানাই যে জঙ্গলে একটা মেয়ের লাশ পাওয়া গেছে, আপনি এসে দেখেন তো এটা আপনার মেয়ে কিনা, তখন এই কেসটা আরো গরম করার জন্য আমার মাথায় আবার একটা প্ল্যান আসে। ব্যাস, প্ল্যান মোতাবেক অমৃতার বাবা সেই লাশের পাশে গিয়ে নিজেই সেই আংটিটা ফেলে দেয় এবং নিজেই আবার সেই আংটিটা কুড়িয়ে নিয়ে অমৃতা বলে চিৎকার দিয়ে ওঠে। মানে সে ওই লাশটাকে অমৃতার বলে দাবি করে বসে। ব্যাস, কেসটা আরো গরম হয়ে ওঠে। আমি ভাবছিলাম এবার মুভিটা রিলিজ করব, আর মুভিটা হিট হতেই সবাই বেরিয়ে আসবে ও ব্যাপারটা ভালোই হ্যান্ডেল হবে, কিন্তু তার আগেই ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এসব শুনে সাথিয়া রেগে মেগে বলে, তুমি শুধুমাত্র তোমার মুভির মার্কেটিং এর জন্য যা করেছো এটা অনেক বড় একটা ক্রাইম। এই বলে সাথিয়া রেগে মেগে আশুইনকে অ্যারেস্ট করে জেলে ভরে দেয়। কি ভাবতেছেন মুভির আসল রহস্য এখানে শেষ? নো বস, সবে তো ধামাকা শুরু। মুভির নামের অর্থ ছিল কাহিনীর পিছনেও আরো কাহিনী, আর কেবল তো কাহিনীর পিছনের একটা কাহিনী গেল, আরো যে কত কাহিনী, মানে আরো যে কত ধামাকা বাকি আছে আপনার আইডিয়াও নেই। জাস্ট দেখে যান।
তো যাই হোক, আশ্বিনের গ্রেফতার হওয়ার খবর শুনে শাইলুর বাবা আশ্বিনের বেল করানোর জন্য উকিল নিয়ে থানায় আসলে আশ্বিন লজ্জায় তাদের দিকে তাকাতে পারে না, এমন অবস্থা। তো শাইলুর বাবা আশ্বিনকে বেল করিয়ে দিয়ে রেগে মেগে শাইলুকে নিয়ে চলে যেতে ধরলে আশ্বিন তাদেরকে থামিয়ে বোঝানোর চেষ্টা করে সে আসলে এসব মার্ডার কেসের সাথে জড়িত নয়, সে কেবল তার মুভির মার্কেটিংয়ের জন্য নাটক সাজিয়েছিল। কিন্তু না, শাইলু এবং শাইলুর বাবা দুজনেই আশ্বিনকে ভুল বোঝে এবং শাইলুর বাবা আশ্বিনকে বলে, খবরদার আমার মেয়ের সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করবে না, আমার মেয়েকে ভুলে যাও, আর হ্যাঁ, আর কখনো আমার বাড়িতেও আসবে না। এই বলে সে শাইলুকে নিয়ে চলে যেতে থাকলে শাইলু এমনিতেই তো কানি চোখা, তার উপর আবার আরও বেশি কানি চোখা হয়ে দেখতে থাকে। তো যাই হোক, আশ্বিন বাসায় এসে রামাকৃষ্ণকে সব বুঝিয়ে বলে এবং রাজুর মার্ডার হওয়ার বিষয়টা নিয়ে রীতিমতো টেনশনে পড়ে যায়, কারণ রাজুকে এভাবে কে মারলো আর কেনই বা মারলো। তাই সে রবির সাথে দেখা করেও বলে, তোমরা তো দুজনেই খুব ভালো বন্ধু ছিলে, তো রাজুর এমন কি কোনো শত্রু ছিল যে রাজুকে এরকম নির্মমভাবে মারতে পারে? রবি এক বুক কষ্ট নিয়ে বলে, না, তার এমন কোনো শত্রু আছে বলে তো আমি জানি না। এই বলে রবি উঠে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে বলে, আর যদি জানতাম তাহলে এতক্ষণ আমি নিজেই তাকে মেরে ফেলতাম। এই বলতেই হঠাৎ একটা গাড়ি আসে এবং তার মাঝ থেকে কে যেন রবির গলায় রশি পেঁচিয়ে গাড়ির ভিতরে দেয় এক টান। রবি গাড়ির ভিতরে ছিটকে না গিয়ে মাটিতে পড়ে গেলে গাড়ি চলতে থাকে আর রবি ছেঁচড়ে যেতে যেতে আশ্বিন স্যার বলে চিল্লাতে থাকে। ব্যাস, আশ্বিন সঙ্গে সঙ্গে গাড়ির পিছন পিছন দৌড় শুরু করে, কিন্তু আশ্বিন কোনোভাবেই গাড়ির গতির সাথে পেরে উঠতে পারছে না। ওদিকে রবির এই বুঝি উপরের ভিসা কনফার্ম হলো। ঠিক তখনই আশ্বিন পাশে থাকা একটা ডাব বিক্রেতার দা নিয়ে রশি বরাবর ছুঁড়ে মারলে সৌভাগ্যক্রমে রশিটা কেটে যায় আর রবির উপরের ভিসা কনফার্ম হতে হতে ভিসা ক্যান্সেল হয়ে যায়। আশ্বিন আর রবি কেউই বুঝতে পারছে না গাড়িতে কে ছিল। পরের দিন রবির ফোনে একজন কল করে বলে, ভাই কিছু পাউডার লাগতো। রবি পাত্তা না দিলে ছেলেটি বলে, ভাই আজকে আমার বার্থডে পার্টি, প্লিজ না করেন না, আমি ডাবল টাকা দেবো। এটা শুনে রবি বলে, ঠিক আছে, লোকেশন পাঠাও, আমি আসতেছি। সেম থানায় আসলে দেখি আশ্বিন রামাকৃষ্ণকে নিয়ে রবির উপর হওয়া হামলার ব্যাপারে রিপোর্ট করতে এসেছে। তো আশ্বিন এসব নিয়েই সাতিয়ার সাথে কথা বলতেছে। এমন সময় রবি সাতিয়াকে কল করে বলে, স্যার আমি আশ্বিনের মুভিতে অভিনয় করা রবি, কিছু লোক আমার উপর হামলা করেছে, প্লিজ তাড়াতাড়ি এসে আমাকে বাঁচান। সাতিয়া তখন লোকেশনটা শুনে নিয়ে তাড়াহুড়ো করে যেতে ধরলে আশ্বিন বলে, স্যার কি হয়েছে? সাতিয়া বলে, তোমার মুভির অভিনেতা রবি কে যেন তার উপর আক্রমণ করেছে। এটা শুনে রামাকৃষ্ণ আশ্বিনকে বলে, চলো আমরাও যাই। দিন রবির কাছে আসলে দেখি সে গুন্ডাদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছে। এমন সময় সেখানে সাতিয়ার গাড়ি হাজির, সাথে আশ্বিন এবং রামাকৃষ্ণও এসেছে। এরা সবাই গাড়ি থেকে নেমে পড়লে রবির ফেস থেকে মৃত্যু ভয়টা কেটে যায়। তাই সে পিছন ফিরে গুন্ডাদেরকে দেখে একটা হাসি দিয়ে যেই না সামনে তাকায় তখনই একটা গুন্ডা চাকু ছুঁড়ে মারে আর রবি এমন রিয়াকশন দেয় যা দেখে আমরা মনে করি চাকুটা হয়তো রবির পিঠে লেগেছে। কিন্তু এ কি, রামাকৃষ্ণ কেন জানি এমন রিয়াকশন দিচ্ছে? আরে রামাকৃষ্ণ দেখি রবির পেটে চাকু ঢুকিয়ে দিয়ে ধরে আছে আর এমন রিয়াকশন দিচ্ছে যেন চাকুটা সেই মেরেছে। এটা কেমনে কি হলো? তখন সিন একটু পিছনে গেলে আমরা বুঝতে পারি ওই গুন্ডাটি চাকু ছুঁড়ে দিয়েছিল রামাকৃষ্ণকে আর রামাকৃষ্ণ সেটা নিয়ে রবির পেটে ঢুকিয়ে দিয়েছে। লে হালুয়া, কিন্তু কেন রে ভাই? এই কাহিনীর পিছনের কাহিনী আবার কি? তো রবি মারা গিয়ে মাটিতে লুটে পড়ে যায় আর ওদিকে আশ্বিন ও সাতিয়া এরা দুজনেই টাসকি খেয়ে এটাই ভাবতেছে এটা কি হলো আর কেন হলো। তো আশ্বিন অবাক হয়ে রামাকৃষ্ণকে বলে, স্যার আপনি এটা কেন করলেন? আসল কাহিনী কি? তখন রামাকৃষ্ণ এর পিছনের কাহিনী বলতে শুরু করে আর সিন ফ্ল্যাশব্যাকে যায়। রামাকৃষ্ণ বলে, বিয়ের 10 বছর পরে আমার ঘরে প্রথম একটা মেয়ে সন্তানের জন্ম হয়, নীলিমা। আর আমার স্ত্রী নীলিমাকে জন্ম দিতে গিয়ে নিজেই মারা যায়। এরপর আমি একাই আমার মেয়ে নীলিমাকে খুবই আদর যত্নে বড় করতে থাকি। ধীরে ধীরে সে যেন আমার পৃথিবী হয়ে ওঠে। একদিন আমার মেয়ের সাথে টিভিতে বাহুবলী মুভি দেখার সময় মুভিটি তার এত ভালো লাগে যে সে আমার কাছে আবদার করে বলে, বাবা তুমি এমন একটা মুভি বানাবে। আর আমি আমার মেয়েকে এতটা ভালোবাসতাম যে তার মজার ছলে করায় এই আবদারটাও আমি ফেলতে পারিনি। তাই আমি সিনেমা বানানোর জন্য পরের দিনই নানা ডিরেক্টরদের সাথে যোগাযোগ শুরু করি। এমন সময় আমার শালার থেকে জানতে পারি কালকে আমার মেয়ের বার্থডে, কিন্তু আমি এখনো তাকে শপিং করে দেইনি দেখে সে অভিমান করে আছে। এটা শুনে আমি আমার শালা বিজয়ের সাথে আমার মেয়ে নীলিমাকে শপিং করতে পাঠিয়ে দেই, কিন্তু তারা শপিং করে রাতে বাসায় ফেরার সময় গাড়িটা নষ্ট হয়ে যায়। মানে এবার আমরা বুঝতে পারি মুভির একদম শুরুতেই আমরা বিজয় ও নীলিমা নামের যে দুজনের ঘটনা দেখেছিলাম সেটা তাহলে এই ঘটনাই ছিল। মানে রবি ও রাজু যে মেয়ে করে জ্বালিয়ে দিয়েছিল সেটা এই রামাকৃষ্ণের মেয়ে নীলিমাই ছিল। তো এই ঘটনা শুনে রামাকৃষ্ণ হাসপাতালে ছুটে আসলে নার্স বলে, বিজয়ের মাথায় প্রচন্ড আঘাত করার কারণে সে কোমায় চলে গিয়েছে আর আপনার মেয়েকে জীবিত অবস্থায় পোড়ানো হয়েছে। এটা শুনে রামাকৃষ্ণ হাউমাউ করে কেঁদে ওঠে ও তার মেয়েকে শেষবারের মতো একবার দেখতে চায়। তখন নার্স বলে, প্লিজ স্যার তার ফেসটা দেখতে চাইেন না, কারণ এই অবস্থায় তাকে দেখলে আপনি সহ্য করতে পারবেন না। এটা শুনে রামাকৃষ্ণ অধরে কাঁদতে থাকে আর সিন এখান থেকে বর্তমানে আসে। মানে কেবল গেল ধামাকা নাম্বার 2, এবার 3 এর পালা। তো আশ্বিন রামাকৃষ্ণকে জিজ্ঞেস করে, আপনি কি করে জানতে পারলেন যে আপনার মেয়েকে রবি এবং রাজুই মেরেছে?
তখন রামকৃষ্ণা বলে, তুমি যখন অভিনেতাদেরকে নিখোঁজ করার গেমটা খেলছিলে তখন টিভি নিউজে রাজু, রবি সহ বাকি 3জন মেয়ের ফটো দেখিয়ে নিউজ প্রচার হচ্ছিল যে ডিরেক্টর আশুইন ও প্রডিউসার রামকৃষ্ণার মুভিতে অভিনয় করা 5জন নিখোঁজ। আমার শালা বিজয় তখন টিভির সামনেই বসেছিল আর সে ততদিনে সুস্থও হয়ে গিয়েছিল। তাই সে টিভিতে রবি ও রাজুর ফটো দেখেই চিনে ফেলে এবং সে এসে আমাকে জানায় যে আমার মুভিতে অভিনয় করা রবি ও রাজুই নীলিমার খুনি। ব্যাস, আমি তাদেরকে খুন করার সিদ্ধান্ত নেই। সিন বর্তমানে আসে, মানে ধামাকা নাম্বার 3 গেল, এবার 4 এর পালা। তো আশুইন অবাক হয়ে বলে, সবই বুঝলাম, বাট রাজু কোথায় লুকিয়েছিল এই তথ্য একমাত্র আমি ছাড়া তো কেউ জানতো না, তাহলে এই তথ্য আপনি কিভাবে পেলেন? তখন রামকৃষ্ণ বলে, রাজুর একটা ফোন কল। তখনই সিন ফার্স্ট বেঁকে গেলে দেখি বিজয় ও রামকৃষ্ণ অফিসে বসে ভাবছিল কিভাবে রাজু ও রবিকে খুঁজে বের করবে। এমন সময় অফিসে একটা ফোন বেজে ওঠে। ফোনটা আসলে আশুইনের, সে অফিসের ড্রয়ারে ফোনটা লুকিয়ে রেখেছিল। তো এরা সেই ফোনটা বের করতেই দেখে স্ক্রিনে নাম উঠেছে রাজু। ব্যাস, রামকৃষ্ণ কলটা রিসিভ করে চুপ করে থাকলে রাজু আশুইন মনে করে বলে, স্যার আপনার প্ল্যান তো ভালো কাজ করেছে, টিভিতে, নিউজে, পত্রিকায় সব জায়গায় আমাদের মুভি নিয়েই চর্চা হচ্ছে, মানে ফ্রিতে আমাদের অসাধারণ মার্কেটিং হচ্ছে। কিন্তু ফোনের এদিক থেকে সাড়া না পেয়ে রাজু আশুইন বলতে থাকলে রামকৃষ্ণ বলে, আমি রামকৃষ্ণ, তোমাদের মুভির প্রডিউসার। এই বলে রামকৃষ্ণ এমন ভান করে যেন সে আর আশুইন মিলেই এসব প্ল্যান করেছে। এরপর রামকৃষ্ণ রাজুর থেকে শুনে নেয় সে এখন কোথায় আছে। তারপর আর কি, রামকৃষ্ণের সঙ্গে সঙ্গে সেখানে যায়ও, কোনো কথা নেই, রাজুকে ইচ্ছে মতো মারতে থাকে। মারতে মারতে একটা পর্যায়ে নির্মমভাবে মেরেই ফেলে। সিন এখান থেকে বর্তমানে আসে, মানে ধামাকা নাম্বার 4 গেল, এবার 5 এর পালা। রামকৃষ্ণ আশুইনকে বলে, তুমি যখন সাতিয়ার সামনে তোমার প্ল্যান সব স্বীকার করে নিলে এবং তোমার লুকিয়ে রাখা সবাইকে বাইরে আনলে, তখন আমি রবিকেও পেয়ে গেলাম। ব্যাস, এরপর আমি রবিকে মারার জন্য হামলা করলাম, কিন্তু সেদিন তুমি তাকে বাঁচিয়ে নিলে। এবার আমরা বুঝতে পারি সেদিন সেই গাড়ির ভিতর আসলে রামকৃষ্ণ এবং বিজয় ছিল। তো প্রথম হামলা ফেল হলে রামকৃষ্ণ পাউডার নেওয়ার টোপ দিয়ে রবিকে আবার একটা জায়গায় ডেকে আনে, এরপর আবার হামলা করে। তারপর যা হলো সেটা তো আমরা দেখলামই। তো এসব শুনে সাতিয়া রামকৃষ্ণকে অ্যারেস্ট করার জন্য থ্যাম করে রামকৃষ্ণের দিকে পিস্তল তাক করে। স্টপ, কি ভাবতেছেন? মুভির কাহিনীর পিছনের কাহিনীগুলো এখানেই শেষ? এবার সাতিয়া রামকৃষ্ণকে অ্যারেস্ট করবে আর মুভিটি শেষ হয়ে যাবে? নো বস, আসল ধামাকা কেবল শুরু হতে যাচ্ছে। তো সাতিয়া রামকৃষ্ণের দিকে পিস্তল তাক করলে আশুইন কেন জানি ধ্যাম করে সাতিয়ার হাতে আঘাত করে পিস্তলের ম্যাগাজিন খুলে নেয়, আর সাতিয়া ধ্যাম করে আশুইনের গালে আঘাত করে বসে। আশুইন সঙ্গে সঙ্গে সাতিয়াকে মারতে শুরু করলে দুজনের মাঝে মারামারি শুরু হয়ে যায়। নিশ্চয়ই ভাবতেছেন আশুইন রামকৃষ্ণকে অ্যারেস্ট হওয়া থেকে বাঁচাতে এসব করতেছে। নো বস, আশুইন রেগে মেগে সাতিয়াকে যে নির্মমভাবে মারতেছে তা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই কাহিনীর পিছনে অন্য কোনো কাহিনী অবশ্যই লুকিয়ে আছে। আর আপনার আমার মতো রামকৃষ্ণ ও বিজয় এরাও অবাক হয়ে এটাই ভাবতেছে আশুইন সাতিয়াকে এত নির্মমভাবে কেন মারতেছে, তার অপরাধ কি? সিন কাট হলে দেখি আশুইন এখনো শান্ত হয়নি, সে একটা ভেকু মেশিনের সাথে সাতিয়ার হাত পা বেঁধে রেখে ইচ্ছে মতো মারতেছে। তো এই খবর শুনে ডিজিপি এবং এসআই দ্রুত সেখানে চলে আসে এবং সাতিয়ার এই অবস্থা দেখে ডিজিপি রেগে মেগে আশুইনকে বলে, তোমার এত বড় সাহস কি করে হলে যে তুমি একজন পুলিশ অফিসারের গায়ে এভাবে হাত তোলো? আশুইন বলে, পুলিশ অফিসার? আপনারা জানেন একে? এই বলে আশুইন রামকৃষ্ণকে বলে, স্যার আপনার হিসাব ভুল ছিল, সেদিন আপনার মেয়ে নীলিমাকে 2 জন নয় 3 জন করেছিল। রবি এবং রাজু আপনার মেয়েকে জোর করে গাড়িতে তুলেছিল, কিন্তু গাড়ির ভিতরে কে ছিল জানেন? এই সাতিয়া। ওকে, এটা কোনো কথা? এবার মনটা তাইলে কি কয়? আশুইন বলে, আপনারা পুলিশ ফোর্স যে গ্যাংকে ধরার জন্য এই সাতিয়াকে নিযুক্ত করেছেন, এই সাতিয়া নিজেই সেই গ্যাংয়ের লিডার। মানে ধামাকা নাম্বার 5 গেল, এবার 6 এর পালা। তো এসব শুনে রামকৃষ্ণ রেগে মেগে সাতিয়াকে মারতে তেড়ে আসলে ডিজিপি তাকে থামায়ও বলে, এই ভুলটা করো না, এমনিতেই তুমি অলরেডি 2টি খুন করেছো, এরপরও আমি তোমাকে অ্যারেস্ট করিনি, কিন্তু এই খুনটা করলে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। এই বলে ডিজিপি আশুইনকে জিজ্ঞেস করে, সাতিয়া যে এসবের সাথে জড়িত এটা তুমি কিভাবে জানলে? আশুইন বলে, সেদিন আমার সামনে যখন রবির উপরে হামলা হয়েছিল তখন আমার সন্দেহ হলো নিশ্চয়ই যে লোকটি রাজুকে মেরেছে সেই লোকটি রবিকেও মারতে যাচ্ছে, মানে রাজু এবং রবির শত্রু একই ব্যক্তি। আর যদি তাই হয় তার মানে রবি নিশ্চয়ই জানে সেই শত্রুটা কে, কিন্তু সে আমার থেকে আড়াল করতেছে। তাই আমি ব্যাপারটা বোঝার জন্য লুকিয়ে রবিকে ফলো করতে করতে তার আস্তানায় পৌঁছালে অবাক হই, কারণ আমি সেখানে রবি আর সাতিয়াকে একসাথে গল্প করতে দেখি। আর তাদের কথোপকথন থেকে বুঝতে পারি রবি, রাজু আর সাতিয়া মিলেই সেই গ্যাং যারা শহরের মেয়েদের সাথে এসব নির্মমতা করছিল। এসব শুনে ডিজিপি রেগে মেগে সাতিয়াকে বলে, তোমাকে আমি কত ভালো মানুষ জানতাম সাতিয়া, যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, যে সৎ এবং নিষ্ঠাবান। সাতিয়া, যে নামটা শুনলেই ক্রিমিনালরা ভয় পায়, আর তুমি কিনা সেই সাতিয়া হয়ে এসব করছিলে। এটা শুনে আশুইন বলে, স্যার আপনি যে সাতিয়ার কথা বলতেছেন এটা তো সেই সাতিয়াই নয়, এ তো সন্তোষ লেহালুয়া। ধামাকা নাম্বার 6। তো ডিজিপি অবাক হয়ে বলে, মানে
তখন আশ্বিন বলে, যখন আমি জানতে পারলাম সাথিয়া এই গ্যাংয়ের সাথে জড়িত, তখন আমি লুকিয়ে তাকে ফলো করা শুরু করি। আর তখন আরেকটি অবাক করা সত্য আমার সামনে চলে আসে। আমি সাথিয়ার মতো সেম দেখতে আরেকজনের সাথে সাথিয়াকে কথা বলতে দেখি। আমি তো রীতিমতো অবাক। তো তাদের কথাবার্তা শুনে বুঝতে পারি আমরা যাকে সাথিয়া নামে চিনি সে আসলে সাথিয়া নয়, সে হলো সন্তোষ। আর সাথিয়া হলো সন্তোষের যমজ ভাই। এরা যমজ হলেও এদের দুজনের চরিত্র ছিল পুরোপুরি উল্টো। যেখানে সাথিয়া ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী এবং সৎ নিষ্ঠাবান ছিল, সেখানে সন্তোষ ছিল পড়ালেখায় অমনোযোগী, দুষ্ট এবং অসৎ। সন্তোষ সবসময় বিভিন্ন বাজে কাজ করে বেড়াতো, মাঝে মধ্যে তার বাবার পকেট থেকে টাকাও চুরি করত। এগুলো দেখে সন্তোষের বাবা সবসময় সন্তোষকে মারতো আর বারবার শুধু এটা বলেই খোঁটা দিত যে তোর ভাই সাথিয়াকে দেখ, সে কত ভালো আর তুই হারামির হারামি হয়েছিস। সন্তোষ তার বাবার বারবার এভাবে সাথিয়ার সাথে তুলনা করে খোঁটা দেওয়াটা কিছুতেই মানতে পারছিল না। তাই একদিন সে রাগের মাথায় তার বাবাকে মেরে ফেলে এবং বাড়ি থেকে পালিয়ে গায়েব হয়ে যায়। এদিকে সাথিয়া বড় হয়ে গেলে সে একজন সৎ এবং আদর্শবান পুলিশ অফিসার হয়ে যায়। আর তার আদর্শ এবং ক্রাইমের বিরুদ্ধে লড়াই দেখে সারা দেশে তার সুনাম ছড়িয়ে পড়ে। এরপর সাথিয়ার কানে আসে শহরের সবচেয়ে বড় একটা গ্যাং যারা পাউডার বিক্রির সাথে জড়িত, সেই সাথে তারা শহরের মেয়েদের সাথে এসব করার সাথেও জড়িত। এটা শুনে সাথিয়া এই গ্যাংকে ধরার জন্য ইনভেস্টিগেশন শুরু করে এবং ইনভেস্টিগেশন করতে করতে শেষ পর্যায়ে তাদের কাছে পৌঁছে যায়। কিন্তু সে এই গ্যাংয়ের লিডারকে মারতে গিয়ে পুরো অবাক। সে দেখে এটা তার যমজ ভাই সন্তোষ। সাথিয়া তখন সন্তোষকে অ্যারেস্ট করার চেষ্টা শুরু করলে তাদের দুজনের মধ্যে রীতিমতো মারামারি শুরু হয় এবং মারামারির একটা পর্যায়ে সন্তোষ সাথিয়াকে মেরে মুড়ে হাত পা ভেঙে পুরো পঙ্গু করে ফেলে। এরপর সন্তোষ এই সুযোগটাকে নিজের সুবিধার্থে কাজে লাগায়। মানে সন্তোষ সাথিয়াকে একটি রুমের ভিতরে বন্দি করে রেখে সাথিয়ার পুলিশি পোশাক আশাক এবং সাথিয়ার ফোন সব নিয়ে নিজেই সাথিয়া সেজে বসে। এরপর যা হওয়ার তাই। পুরো পুলিশ ফোর্স এবং আমরা যাকে সাথিয়া হিসেবে দেখে আসছিলাম সে আসলে ছিল সন্তোষ। মানে ধামাকা আরো দুইটি গেল। এবার সিন বর্তমানে চলে আসলে আশ্বিন যখন আসল সাথিয়াকে সেখানে হাজির করে তখন সবাই তো অবাক। সাথিয়া বলে, সন্তোষ যে সত্যিই আমার আপন ভাই, এটা আপনাদের সামনে স্বীকার করতেও আমার ঘৃণা হচ্ছে। সন্তোষের মতো লোক যদি এই পৃথিবীতে বেঁচে থাকে তাহলে আরও অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, তাই আমি চাই না ও বেঁচে থাকুক। এই বলেই আসল সাথিয়া তার পিস্তলটা বের করে রামাকৃষ্ণকে বলে, এই পাপীর শাস্তি কোনো আদালতে নয়, বরং একজন ভুক্তভোগী বাবার হাতে হওয়া উচিত। তাই নিন, আপনার মেয়ের হত্যার প্রতিশোধ আপনি নিজ হাতেই নিন। এই বলে সাথিয়া পিস্তলটা এগিয়ে দিলে রামাকৃষ্ণ সেটা নিয়েই লেবেটা। কি ভাবছেন মুভিটি এখানেই শেষ? হ্যাঁ, সঠিক ভাবছেন। এবার মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো মুভিটাকে এত সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট আকারে এক্সপ্লেন করতে গিয়ে আমার অবস্থা পুরো কাহিল হয়ে গেছে। প্লিজ একটা লাইক দিন এবং আমার এক্সপ্লেন কেমন হয়েছে কমেন্ট করে জানাইন। এতে কলিজায় শান্তি পাই, দিল ঠান্ডা হয়ে যায়। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে নিয়মিত লুকিয়ে ভিডিও দেখে চলে যান, এটা দেখে কলিজায় মোচড় দিয়ে ওঠে। মনে হয় আমি কি এতই বাজে এক্সপ্লেন করি যা আপনার সাবস্ক্রাইব করার ইচ্ছাটাও হয় না। তো যাই হোক, যা ভালো মনে হয় করেন, ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, টেক কেয়ার, বাই বাই।